নমস্কার। পোস্ট এডিটের আজকে যে নতুন এপিসোড মানে বুঝতেই পারছেন নতুন অতিথি। কিন্তু আমার সঙ্গে যিনি নতুন অতিথি তিনি আমার কাছে বা আপনাদের কারোর কাছে নতুন নয়। তিনি আমাদের বহু দিনের পুরনো অতিথি এই কারণে বলছি, যাকে আপনারা সন্ধ্যাবেলা টিভিতে দেখতে পান, যাকে সিনেমার পর্দায় দেখতে পান, বিভিন্ন জায়গায় দেখতে পান, এবং মাঝখানে আরো এক জায়গায় দেখেছিলেন, সেই অধ্যায়টাই আমি উল্লেখ করবো না আজকের দিনে। কিন্তু সবাই আপনারা তাকে চেনেন। আমার সঙ্গে কাঞ্চনা মিত্র। কাঞ্চনাদি, তোমাকে পোস্ট এডিটে আমি ওয়েলকাম করলাম। থ্যাংক ইউ সো মাচ। ওপারে থাকা সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের জন্যই আমি যেটুকু পেয়েছি আপনাদের জন্যই, যে আজকে অতনুর মতন একজন ভালো সাংবাদিক যোগ্য মনে করেছে আমাকে এখানে ইন্টারভিউ। বাবা, তুমি এইসব বলো না। না, আমি এটা খুব মন থেকে বললাম। আই ক্যান বি ফেক, ইউ নো দ্যাট। আমি ফেক কথা বলতে পারি না, কারণ সত্যি কথা হচ্ছে আমি দুজন দুটো মিডিয়াম যেটা বলো, তাদের জন্যই আজকে আমি এখানে। একটা তো আমার দর্শকরা, কারণ আমার না পেছনে কোনো গডফাদার ছিল না, কোনো প্রোডাকশন হাউস আমাকে এতটা তোল্লাই দিয়ে পরপর কাজ দিয়েছে যে আমি তাদের ঘরের কোট আনকোট লোক, তাদের সঙ্গে রেগুলার পার্টি করি, এরকম কোনো নয়। আর আমার যারা সাংবাদিক বন্ধুরা, তারা আমার ভালো কাজকে সবসময় অ্যাপ্রিসিয়েট করেছেন। আর ডেফিনেটলি যে ডিরেক্টররা আমাকে ভরসা রেখেছেন একটা কাজের পর, যে মনে করেছেন না এই কাজটাও ভালো করে সিনসিয়ারলি করেছে, তারা এর বাইরে আর আমার কোনো সোর্স নেই। তোমাদের ওপরই, দর্শকদের ওপর, তোমাদের ওপর, আর আমার যে ডিরেক্টরসরা আমায় কাজ দিয়ে থাকে তাদের ওপরই আছে, আর ঈশ্বর তো আছেই। তাহলে আমরা আজকে একটু আড্ডাটাকে ইনভার্টেড পিরামিডের মতো করে সাজাই, একটুখানি এখন থেকে একটু পেছনের দিকে যাব। তো প্রথমে আমি বলি যে এই বেশ কিছুদিন আমি বলছি যে বছর 5-6 আগে, যখন একটা ছবি বেরোলো বিলু রাক্ষস, সেই ছবিতে আমি ওই ছবিটা দেখে একটা লাইন লিখেছিলাম, আমার মনে আছে, তোমার চরিত্রের নাম ছিল রানু। আমি লিখেছিলাম যে রানুদির গন্ধ পর্দার বাইরে পর্যন্ত ছড়িয়ে যায়। তো এই যে একটা ক্যারেক্টার, তার একটা এসেন্স, সেইটা সত্যি ছড়িয়ে পড়া, যে আমরা ওই রকম রানুদির মতো, আমাদেরও ছোটবেলায় এরকম আমরা চট করে দাদাদের থেকে দিদিদের আশ্রয় আমরা বেশি খুঁজতাম। এটার কোনো আমি খারাপ সেন্সে বলছি না, এটা নর্মালি যেটা হয়। এবার এই যে একটা ক্যারেক্টারকে ওইভাবে তৈরি করা, এইটা তো সবাই পারেন না, কেউ কেউ পারেন, তুমি সেটা পেরেছিলে। কিন্তু আবার অন দ্য কন্ট্রারি, যে তুমি সেটা পারা সত্ত্বেও তোমাকে বাংলা ইন্ডাস্ট্রি ততবার ধরে সেই সুযোগটা দিত। আমি এই জায়গাটায় আসছি, যে এটা নিয়ে কখনো মনে হয় যে প্রমাণ তো করেছো, তারপরেও কেন এই সুযোগগুলো কম আসে বা কিছু, এটা এখন আর ভাবো অনেক দিনের ক্যারিয়ার। আমি একটা কথা বলি, এটা যে মনে হয় না তা নয়, ডেফিনেটলি মনে হয়, কারণ আমি একজন মানুষ, আমি একজন শিল্পী, আমারও কিছু এক্সপেকটেশনস আছে, আমারও স্বপ্ন আছে, আমার প্যাশন আছে। আর খুব সাধারণ মানুষের মতোই আমি যদি ভাবি, আমরা যখন কোনো কিছু করি তার বিনিময়ে ওই কাজ করে যাও, ফলের আশা করো না, সেটা না, সেই মেন্টালিটি বইয়ের কথা। আমি তো কাজ করে যাও, ফলের আশা করো না, ফলটা আমি কোটি কোটি টাকা বা প্রচুর বড় পাওয়ার, সেটা তো বলছি না। কিন্তু আমি না খুব পজিটিভলি মনে এটাকে জায়গা দিই না। আমাকে যারা খুব ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, তারা জানেন I'm not a complaining person. কমপ্লেন করে কোনো ইউনিভার্স থেকে আপনি কোনো কিছু পাবেন না। আর আমি লাইফে একটা জিনিসকে অত্যন্ত অপছন্দ করি, I can't play a victim card. আমার কাছে ভিকটিম কার্ডটা নেই। আমি বিশ্বাস করি আমার ফেলিয়ার যেটা আছে সেটার জন্য আমি দায়ী, আর আমার সাকসেস যেটা হয়েছে বা হবে সেটার জন্য আমি সবার কাছে থ্যাঙ্কফুল। আর বিলু রাক্ষসের চরিত্রটা এত ভালো হওয়ার জন্য আমি পুরোপুরি ক্রেডিট দেবো ইন্দ্রাশিসকে, কারণ ইন্দ্রাশিস ওয়ান্ডারফুল ডিরেক্টর। আমি মনে করি যে ইন্দ্রাশিস ওয়ান অফ দ্য মোস্ট সেন্সিটিভ ডিরেক্টর নাও ইন বেঙ্গলি সিনেমা, ওকে তো ধন্যবাদ দেবই। আর আরেকটা হচ্ছে, যখন আমি কাজটা করেছিলাম তখন আমি ওই চরিত্রটার মধ্যে যাপন করেছিলাম। ওই অ্যাকচুয়ালি চরিত্রটা করতে গিয়ে ওই পুরোনো বাড়ি, নর্থ ক্যালকাটা, জয়ের হেল্প, ক্যামেরা, আর একটা ইউনিটটা, একটা চুপ শান্ত কথা, উই ইউজড টু টক অ্যাবাউট গুড ফিল্মস, একটা এনভায়রনমেন্টও প্রচন্ড ম্যাটার করে। আরেকটা কথা হচ্ছে যে আমি হয়তো ছবি কম করি,
তাই জন্য আমার যারা বারবার বলি, আমার জার্নালিস্ট যারা আমাকে পছন্দ করেন, বন্ধুই হয়ে গেছেন, তারা পরিবারের অংশ হয়ে গেছেন, তারা আমাকে প্রায় জিজ্ঞেস করে তুমি এত কম ছবি করো কেন, আরো বেশি ছবি করা উচিত। সেটা না আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট মনে হয়, কারণ অনেক অভিনেত্রী আছেন যারা প্রচুর ছবি করেন বছরে, কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা হয় না, তাদের নিয়ে কেউ আফসোস করে না যে তারা কেন, মানে বরঞ্চ তাদের নিয়ে আফসোস করে বাবা আবার এই ছবিটায় ওর খাজা অভিনয় দেখতে হবে। হয়তো মুখে কেউ বলে না, প্রেমিয়ারে ভীষণ এসে কি ভালো করেছি সোমা, কারণ তাদের পাওয়ারের অলিন্দে তারা ঘোরাফেরা করে, তাদের যে সোর্সটা সেটা হয়তো অনেক পাওয়ারফুল, বা তারা হয়তো এমন একটা জায়গায় চলে গেছে, সেটা হচ্ছে যে যে কোনো চরিত্রে ABCD যে কোনো চরিত্রের ডিরেক্টররা সেফ খেলেন যে তাদেরকেই নিয়ে নেন। কিন্তু আমার মনে হয় তার থেকে যে আমাকে নিয়ে যে লোকে আফসোস করে যে কেন আমি করি না, এটাও তো একটা বড় পাওয়া। সবাইকে নিয়ে তো করে না, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারাও ভালো অভিনেত্রী, কিন্তু সবাইকে তো বলেন না যে তোমার আরো ছবি করা উচিত। এটা একটা বিরাট পাওয়া আমার জন্য, দর্শকরাও বলেন এটা আমাকে বিভিন্ন সমাজ মাধ্যমে যখন দেখা হয়। আর আরেকটা কথা হচ্ছে যে আমি বিশ্বাস করি সবকিছুর একটা ডিভাইন টাইমিং আছে। মেবি হতে পারে আমি হয়তো আর কিছুদিন বাদে এতই ছবি করব যে হয়তো আমি বলবো যে এবার আমি 2টো ছবি ছাড়ি, কারণ আমি বিশ্বাস করি কোনো কিছু নিয়ে নেগেটিভ হওয়ার কোনো জায়গাই নেই, যেটা পেয়েছি সেটা ব্লেসিংস। অ্যান্ড প্লিজ আমি সবসময় বলি ডোন্ট প্লে ভিকটিম কার্ড, কারণ আমি জানি আমার থেকে অনেক ট্যালেন্টেড অভিনেত্রীরা আছেন, তারা একাডেমিক চত্বরে এখনো ঘুরে বেড়ান একটা ছোট্ট পার্টের জন্য, তারা যে কি ট্যালেন্টেড। নাটকের মঞ্চে আমরা দেখি হ্যাঁ, তারা কেন আসে না বলতো? তাদের মন ভেঙে গেছে। প্রথমত ইন্ডাস্ট্রিতে ব্যাড বিহেভিয়ার, এই যে কাস্টিং কাউচ, ওগুলো তো অনেক পরের কথা। আমি নিজের চোখের সামনে দেখেছি একটা ইউনিটে ম্যানেজাররা যেভাবে তাদেরকে অপমান করেছে, আমি আমাদের সময় সিরিয়ালের ক্ষেত্রে দেখেছি। বা কোনো কিছু মনে করো না, আমি কথাটা বলছি হয়তো অত খারাপ লাগবে, যে আমাদের ইন্ডাস্ট্রিতে বেশি অনেক মানুষ আছেন যারা মানুষকে মানুষ বলে গণ্য করেন না, হয়তো কিছুটা সাকসেস, কিন্তু এরকম সাকসেস কত লোক পেয়েছেন, কত লোক মিলিয়ে গেছেন। তো আমি একটা জিনিস আমার মূল মান্ত্রা রেখেছি যে আমার সাকসেস টাকা না টাকা, সাকসেস না পাওয়া তার সঙ্গে কিন্তু আমার মানুষটাকে গোলালে চলবে না। একদম আমি যেরকম আছি যেন সেরকমই থাকি, মানে অ্যাজ এ মানুষ হিসেবে আমি যেন একটা নর্মাল মানুষ থাকি। কারণ আমি না সৌভাগ্যক্রমে কিছু ইন্টারেস্টিং মানুষের সঙ্গে কাজ করেছি। নকশাল ছবিতে মিঠুন চক্রবর্তী, মহেশ মাঞ্জরেকরের সঙ্গে আমি একটা বাংলা ছবি করেছি, এটা কমার্শিয়াল বাংলা ছবি, যেখানে ওনার ওয়াইফও এসেছিলেন এবং আমাদের খুব ভালো মজার একটা আড্ডা হতো মহেশ মাঞ্জরেকরজির সঙ্গে। ফরচুনেট আট্টাআটের বনগা লোকালে আমি রঘুবীর যাদবজির সঙ্গে, এখন তো রঘুবীর যাদবকে নিয়ে সবাই নাচানাচি করে, আর আমি আট্টাআটের বনগা লোকালে তখনও হি ওয়াজ লাইক সেই লেভেল। আমি উনাকে এত বিরক্ত করতাম, কি করব এই অ্যাক্টিংটা কি করবো, উনি এত মজা। আমি এত সিম্পল লোকজন দেখেছি, আর মিঠুনদার তো মানে অতুলনীয়। হয়তো ওরকম সহজ মানসিকতার মানুষ বলেই উনি ওই রকম লেভেলে। ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রির অনেক তোমার বড় বড় স্টাররা তারা কি সহজ। আমি বুম্বাদার কথা কেন ভুলে যাব? বুম্বাদা যেখানেই দেখা হয় হয়তো আমি কথা বললাম না বুম্বাদা হেসে কথা বলে। ঋতুদিকে তো সবাই জানো যে ঋতুদি কিরকম মানুষ ব্যবহারের দিক থেকে। আবিরের কথা বলবো, ঋত্বিকের কথা বলবো, মানে আমাদের এখানে বেশিরভাগ মানুষই খুব সহজ। এই কারণেই তাদের সাকসেস হলে না আমারও খুব ভালো লাগে, যে ভালো মানুষের সাকসেস আমি পছন্দ করি। আমি মানে শুনেছি অনেকে নাকি খুব কিছু ভালো কাজ করার পর খুব মিসবিহেভ করেন, আমি শুনেছি। এখনো পর্যন্ত আমার কপালে এরকম লোকজন বা কো আর্টিস্ট আসেনি থ্যাঙ্কফুলি, কিন্তু যদি আসতো আমি তাদেরকে একটাই সাজেশন দিতাম, গো অ্যান্ড মিট সাইকিয়াট্রিস্ট। কারণ আমার মনে হয় ব্যাড বিহেভিয়ারের কোনো জাস্টিফিকেশন নেই। তুমি রাগ করছো একটা ইউনিটে, তুমি রেগে যাচ্ছ, চিৎকার করছো, সেটা আলাদা। তোমার ইউনিটটা তো তোমার ঘর, ওটা তো একটা ফ্যামিলি, ওটা তুমি করতেই পারো। কিন্তু ব্যাড বিহেভিয়ার, আর কিছু মনে করো না, আমাদের ইন্ডাস্ট্রিতে ট্যান্ট্রামসকে ভীষণ স্টারডামের প্রতীক মনে করা হতো এক সময়।
মানে যে যত খারাপ, আমি শুনেছি একজন খুব সিনিয়র অভিনেত্রী তিনি সাবিত্রী চ্যাটার্জিকে মেকআপ রুম থেকে বার করে দিয়েছিলেন, আমি তার নাম বলবো না, অনেকেই তারা জানেন। কিন্তু পরে যখন আমাকে এটা বলেছে আমি হাঁ করে তাকিয়ে আছি। আজকের দিনে আমি বলছি যে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে কথাটা ফ্লাশ করলে ওরকম অভিনেত্রীরা উড়ে যান। সাবিত্রী চ্যাটার্জি লেজেন্ড, উনি আছেন, উনি 100 বছর পরে তো ওনার সঙ্গে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি রাজা সেনের ছবিতে ওনার সঙ্গে আমি সারাক্ষণ আর গাটার ছুঁয়ে ছুঁয়ে থাকতাম। যদি ভগবান, তো মনে হতো এরা তো সরস্বতীর অংশ। সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে আমি 5-6টা ছবি করেছি এবং সৌমিত্রদা, আমি দাদা বলতাম, আমি কোনোদিন কাকু বলতাম না, কারণ আমাকে একজন ডিরেক্টর খুব বকাবকি করেছিলেন, সৌমিত্র কাকু ফাকু আবার কি, সৌমিত্রদা একটা লেজেন্ড। সত্যি হতো তো চির মানে ইয়াং। আমি তো মাঝে মাঝে সৌমিত্রদাকে মজা করে সৌমিত্র কি খবর আর উনি হা করে আসতেন। তো এদের কত সহজ দেখেছি, এদের কত মজার দেখেছি। সুপ্রিয়া আন্টির সঙ্গে একটি সিরিয়ালে আমি অনেকদিন কাজ করেছি। সেই সিরিয়ালটা কোনো বড় চ্যানেলের নয়, একটি লোকাল চ্যানেলের। সেটা আমাকেও পয়সার জন্য করতে হচ্ছে, ওনাকেও পয়সার জন্য করতে হচ্ছে। সুপ্রিয়া চৌধুরী আমার সঙ্গে যেভাবে কথা বলতেন, আমি না ওনার দিকে হাঁ করে তাকিয়ে ভাবতাম মেয়েটাকে তারা শুধু 1 বছর। মানে আসলে আমাদের বাড়িতে, আমার ফ্যামিলিতে একটা বেসিক জিনিস আমাদের শেখানো হয়েছে, শিক্ষাটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা পেডিগ্রিতে, যে যার যে জায়গাটা তুমি তাকে সম্মান দিও। তো এইটা আমি পেয়েছি, এটা আমি তাই জন্য আমার মেকআপ রুমে যদি ছোট বাচ্চাও কোনো মেয়ে থাকে তাকেও আমি রেসপেক্ট করি, তাকেও আমি সম্মান করি। এই আজকালকার অভিনেত্রীরা বা অভিনেতারা অনেকে যেমন নতুন জেনারেশনের ছেলে মেয়েদের খুব ক্রিটিসাইজ করে, আমার মনে হয় না, ডোন্ট ক্রিটিসাইজ। একটু বোঝার চেষ্টা করতে হবে, সবাই পারফেক্ট নয়। আমিও ছিলাম না, আমিও যখন নতুন এসেছি, কিন্তু আমি তো বড়দের ভালোবাসা পেয়েছি, তো ওরা কেন পাবে না, এটাই আমার মনে হয়। আর যেটা অনেক কথা বলে ফেললাম। আর যেটা তুমি প্রথমেই বললে না যে মানে ভিকটিম কার্ড তুমি প্লে করোনি বা তোমার কাছে সেটা নেই, এবং এই যে তুমি আমার কাছে এটিএম কার্ড, ক্রেডিট কার্ড ওগুলোই ইম্পর্টেন্ট, ভিকটিম কার্ড নিয়ে কোনো লাভ হয় না। আর যেটা কারণ আমি একটা কথা বলি অতনু, ভিকটিম কার্ড হচ্ছে এমন একটা কার্ড যে কার্ডে সাময়িক তুমি লোকের সিম্প্যাথি পাবে, তারপরে তুমি খিল্লির পাত্র হবে, বিকজ নোবডি ইজ ইন্টারেস্টেড। তোমার কিছু কাছের বন্ধু ইন্টারেস্টেড, তোমার কিছু ফ্যামিলি ম্যান। আমার যদি কোনো পেন শেয়ার করতে হয়, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে করি, আমার মায়ের সঙ্গে কোথাও, তো মা দেখ বোঝে না, মারা যেমন হয় আর কি। আমার যদি কোনো কষ্টের হয় আমি তোমাকেও বলতে পারি, কিন্তু ওটা ফেসবুক আর ওটা ইনস্টাগ্রামের জন্য নয়। আমি শোককে বাজারি করতে পারবো না, আমার শিল্পের যে কষ্টটা সেটাকে আমি বাজারি করতে পারবো না। আই এম সো সরি, মানে ভিকটিম কার্ড আমি খেলতে পছন্দও করি না। আর আবার বলছি, আমার ফেলিয়ারের জন্য যেটুকু ফেলিয়ার আমি দায়ী, আমার সাকসেস যেটুকু হয়েছে আর যা হবে সামনের দিনে তার জন্য তোমরা সবাই থ্যাংক ইউ। হ্যাঁ, মানে তোমরা তার জন্য দায়ী আর কি, আমি নই। আর এই যে দেখো, তোমাকে যেটা তুমি বললে যে তোমাকে তারা লোকে বলছেন যে তুমি কেন আরো ছবি করো না বা কিছু, এর পেছনে একটা ব্যাপার তো আছে যে তুমি খুব ইজি গোয়িং, তোমার সঙ্গে সহজে মানুষ মিশতে পারে, এবং তুমি যে কোনো মানুষের সঙ্গে মিশতে পারো আছে অতনু। এটার যে তুমি মনে করো না আমি অত্যন্ত খুব ভালো মানুষ তাই জন্য আমি ইজি গোয়িং, আমি বদমাইশও আছি কিছু কিছু জায়গায়, আমি ভীষণ বদমাইশ। কিন্তু আমার মনে হয় আপনি যত ইজি গোয়িং হবেন একজন অভিনেতা বা অভিনেত্রী, তত সে চরিত্রের সঙ্গে কানেক্ট করতে পারবে, ইউনিটের সঙ্গে কানেক্ট করতে পারবে, টেকনিশিয়ানদের সঙ্গে কানেক্ট করতে পারবে, কো আর্টিস্টের। তার কাজটা যেটা 60 হওয়ার কথা সেটা অটোমেটিকলি 90 হয়ে যাবে। সেটা তো আমার শিল্পের স্বার্থ। আর সহজ হওয়ার মধ্যে যে আনন্দটা আছে না, সহজ হওয়ার মধ্যে যে স্বাধীনতাটা আছে, যে মুক্ত বাতাসটা আছে, সেটা না মানে ওই কঠিন হওয়ার মধ্যে নেই। আমি জানি অনেকেই আছেন ফেক করে কঠিন থাকেন একটু ইম্পর্টেন্স পাওয়ার জন্য, আমার খুব কষ্ট লাগে তাদের দেখলে। আমার মনে হয় তারা বাঁচলোই না জীবনটা, একটা বক্সের মধ্যে বাঁচলো। আমি গড়িয়াহাটের মোড়ে ফুচকা খেতে খেতেও ফুচকাওয়ালার সঙ্গে গল্প করতে পারি, আমি বড় গাড়িতে যেমন চড়তে পারি, আমাকে তুমি আমার গাড়িতেও যেমন চড়তে পারি। আর আমাকে তুমি বলো না যে শুটিং এর জন্য রাস্তার ফুটপাতে বসে থাকতে হবে, ফুটপাতেও বসে থাকবো। আমাকে যদি কেউ শুটিং ইউনিটে বলে দিদি বিসলারির জল, আমি যা জল আছে তাড়াতাড়ি দে।
ওরা বরঞ্চ চিৎকার করে, খেও না কাঞ্চনা দি। আমি বলছি দে তো। আমি রাস্তার মোড়ে, আমাকে গড়িয়ার চত্বরে অনেকেই দেখে থাকবেন, আমি খড়ির চা খেতে পছন্দ করি, খুব ভালো লাগে মাটির ও আই লাভ। হ্যাঁ, ওটা তো বাঙালিদের একদম সিঙ্গাড়া চা পছন্দ করি। আমি নিজেকে এমন ভাবেই রাখা পছন্দ করি অতনু, এটা একটা খুব সিক্রেট বলছি, যাতে আমি যখন আর এই আলোর মধ্যে, যেটুকু আলো আমার জীবনে জুটেছে ঈশ্বরের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে, দর্শকদের আশীর্বাদে, সেই আলোটা তো একদিন না একদিন সরবেই। তা আমার কেন, লেজেন্ডসদের সরেছে। একদম। তুমি জানো রবীন মজুমদার যখন গ্র্যান্ড হোটেলে ঢুকতেন স্বাধীনতার আগে, তো ওনার জন্য রেড কার্পেট বেছানো হতো, এবং একমাত্র উনি একমাত্র অ্যাক্টর, ইন্ডিয়ান অ্যাক্টর। গ্র্যান্ড হোটেল তো তখন সাহেবদের ইয়ে, ওনার গানের পিয়ানোতে সুর বাজতো, মানে মানে ওই আজকের জেনারেশনে কে রবীন মজুমদার বললে বলবে কে রবীন মজুমদার। তো কত বড় বড় অ্যাক্টার্সরা সরে গেছেন, তো আমি তো চুনোপুটির থেকেও অধম। তো আমি বলছি আমি যেদিন সরে যাব এই লাইট থেকে, সেই আরেকটা আলোতে প্রবেশ করব, সেটা যেন আলোই হয়, আমার মনের অন্ধকার না হয়। সেটাতেও যেন আমি সমানভাবে লাইফটা এনজয় করি। আমাকে কেউ রাস্তায় চিনতে পারলো কি পারলো না, তখন যেন আমার মনে আমাকে কেন চিনতে পারছে না, আচ্ছা এই কি, এই যে ফোমোটা যেটা ওটা আমার যেন না থাকে। চিনতে পারলে তো দারুণ ভালো লাগবে, বিশ্বাস করুন। সেলফি তুললে আমার ভীষণ ভালো লাগে। অনেকে শুনেছি সেলফি তুলতে চায় না। আমি কদিন আগে ইসকোর একটা প্রমোশনে, ইসকোর যে সিনিয়র অফিসার্সদের ওখানে আমার একটা নতুন ছবির স্ক্রিনিং হয়েছে, তো ওখানে যারা অফিসিয়ালস তাদের বউরা এরা আমার সঙ্গে ছবি তুলতে এসেছিল। তো আমাকে বলো কিছু মনে করবেন না। মনে করবো, এই দিনটার জন্য তো কতদিন অপেক্ষা করেছি, যাতে আমার সঙ্গে লোকে সেলফি তোলে, আমার অটোগ্রাফ, মানে আগে তো অটোগ্রাফ ছিল, তো এইটা মানে আমি জানি না, এটা হয়তো আমি এরকম ভাবি আর কি। তা আমার ওই আরেকটা জীবন আমার জন্য অপেক্ষা করছে, এবং সেই জীবনটাও যেন খুব সুন্দর হয়, এবং আমি মানুষ, গাছ পালা, পশু পাখি সবকিছু নিয়ে ভালো থাকতে পারি, সহজ থাকতে পারি। আমাকে যেন ওই ঘাড় ঘুরি, হ্যাঁ গুড মর্নিং ওইটা না বলতে, নর্মাল থাকতে চাই আমি। আর দিনের শেষে ধরো আমরা যারা সাধারণভাবে যখন ঘরে ফিরি, আমরা ঘরে ফিরে সবাই যে তুমি যেটা ঘরে ফিরে পাও, সারমেয়দের যে আদর, সেইটা তো সবাই পায় না। আমি যেমন খুব ভয়, আমি রাস্তাঘাটেও পাই, রাস্তাঘাটে যে একটু আগেও তুমি যখন এলে তখনও, হ্যাঁ মানে আমার না শুধু কুকুর নয়, কুকুর, বেড়াল, ছুঁচো, ইঁদুর, বাঘ, এই জন্যই এখানে আমরা পেছনে একটা বেড়াল রেখেছি। এবং সাপটা আমি ডেফিনেটলি ভয় পাবো, কিন্তু কোনো মানুষ যদি তার ক্ষতি করার চেষ্টা করে, আমি তাকে সর্বশক্তি দিয়ে আটকাবো। আমার মনে হয় আমাদের লাইফে আমরা ব্লেসড, বিকজ আমরা সারাউন্ডেড বাই নেচার এবং অ্যানিমালস। আমার মনে হয় যে এদের প্রতি আমরা যত যত্নশীল হব, যে বিহেভিয়ারটা আমরা তাদের প্রতি দেব, নেচার, গাছের প্রতিও, সেটাই আমাদের বাউন্স ব্যাক করে আমাদের জীবনে হবে। মানে যে ভালোবাসাটা তুমি দেবে সেটা ডাবল হয়ে তোমার কাছে ফিরবে। এটা আমি, যেহেতু আমি একটু ওই কর্মা এগুলোতে বিশ্বাস করি, সেই কারণে আর কি। আচ্ছা, এই যে মানে অভিনয় যারা তোমরা করো, তো অভিনয়ের তো অনেকে এটার প্রপার উত্তর দিতে পারেন না, অনেকে অন্য রকমের কিছু বলেন। তোমার কাছে ভালো অভিনয় বলতে কি? মানে একজন ভালো অভিনেতার কিছু গুণ যেটা অবশ্যই তার থাকতে হবে, সেটা তো মানে এখন তো প্রমাণ হয়ে গেছে যে লুকসটা কোনো ফ্যাক্টর নয় অভিনয়ের ক্ষেত্রে, একজন অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে। কিন্তু তোমার কি মনে হয় যে একজন অভিনেতা অভিনেত্রীর প্রধান কোন কোন গুণগুলো অবশ্যই থাকতে হবে, সেটা ছাড়া কোনোদিন হতে পারে না? অভিনেতা অভিনেত্রীকে ফার্স্ট যে গুণটা থাকতে হবে, তাকে জলের মতন হতে হবে। যে পাত্রে রাখবে সেই পাত্র তার জন্যই যেন তৈরি হয়েছে। মানে তুমি যদি গ্লাসে রাখো, লোকে বলবে ঠিক আছে। তুমি যদি একটা হাঁড়িতে রাখো, বলবে ঠিক আছে। তুমি যদি এটা বাটিতে রাখো, তাহলে বলবে ঠিক আছে। তার মানে যে চরিত্রটায় ঢালবে, সেই চরিত্রটাই যেন মনে হবে এটা তো এই বেস্ট, এছাড়া তো কেউ করতেও পারতো না। তো আমার মনে হয় অভিনেতা অভিনেত্রীকে খুব সহজ হতে হবে। আর আমরা নিজেদের, মানে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী আমরা নিজেদের খুব সিরিয়াসলি নিয়ে নিই না। সিরিয়াসলি নেবেন না, সিনসিয়ারলি নেবেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। সিরিয়াসলি নেওয়া মানে একটা দাম্ভিকতা চলে আসে, একটা শেল, একটা মানে কি বলবো, একটা পর্দা চলে আসে, আপনি ভেদ করে যেতে পারবেন না। কিন্তু যদি সিনসিয়ার থাকেন আপনি,
তাহলে যে কোনো চরিত্রে আমার মনে হয়, আমার ছোট বুদ্ধি, আমি তো আর খুব বড় অভিনেতা নই, আমার যেটুকু বুদ্ধি, না তোমার কথা যারা নতুন প্রজন্ম নিশ্চয়ই শুনতে চাইবে, হ্যাঁ কারণ মানে আমার মনে হয় যে সিনসিয়ার থাকুন নিজের ক্রাফটস এর প্রতি, চেহারার প্রতি, নিজের শেখার প্রতি। আড্ডা মারাটাও খুব বড় একটা জিনিস, সহজ থাকতে হবে। আর ওই হচ্ছে আমি বিরাট হনু, আমি এই করেছি, আমি, নোবডি ইজ ইন্টারেস্টেড। প্রত্যেকদিন নিজেকে প্রমাণ করতে হবে। আপনি কবে কি করেছেন, সত্যিকারের যদি অভিনেতা বলো, আজও টম হ্যাঙ্কসকে প্রত্যেকদিন মানে নিজেকে প্রমাণ করতে হয়, আজও মেরিল স্ট্রিপকে প্রত্যেকদিন প্রমাণ করতে হয়। শাবানা আজমির একটা নতুন ছবি বেরিয়েছে নেটফ্লিক্স, একটা ভূতের ছবি, আমি নামটা ভুলে যাচ্ছি, আমি দেখবো বলে এখনো লিস্টে রেখে দিই, তাকে প্রমাণ করতে সবাই প্রমাণ করে। তুমি দেখো না বড় বড় সুপারস্টাররা যারা কমার্শিয়াল সুপারস্টার, তারা কিরকম পাগলামি করে প্রমাণ করার জন্য। একদমই আমাদের এখানকাও বাংলায় যারা ভালো, তো সেই আমার মনে হয় যে কি কবে করেছেন, নোবডি ইজ ইন্টারেস্টেড। আপনি কি করতে পারেন বা কি করবেন, এটা খুব নির্দয় একটা ব্যাপার, যদিও আমি জানি যে এটা খুব, এটাই সত্যি, মানে এটার বাইরে কিছু নেই। তোমার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, এই যে তোমার সবার সঙ্গে মেশার যে প্রবণতাটা আছে, বা তুমি খুব ভালোভাবে মিশতে পারো বা কিছু, এইটা কি কোনোভাবে তোমার খেলার মাঠ থেকে এসছে? কারণ তোমাকে আমরা খেলার মাঠেও দেখেছি যে তোমার একটা দলের প্রতি সেই মানে একই দল। অ্যাকচুয়ালি এটা এসছে বোধহয় দুটো তিনটে জিনিসের প্রতি। আমার বাবা খুব স্পোর্টসম্যান স্পিরিটে বিশ্বাস করতেন। তো এই অনেকে আছে না, একটা জল দিয়ে বোতল খেলে আর খায় না, করোনাটা আলাদা ব্যাপার, করোনার সময় এটা তো একটা শারীরিক হাইজেনিক একটা জায়গা মেইনটেইন করতে। কিন্তু আমি বলছি বাবা সবসময় একটা কথা বলতো, খেলোয়াড়দের দেখে শেখ, স্পোর্টসম্যান স্পিরিট, ওইটা যদি লাইফে তুই রাখতে পারিস তাহলে যে কোনো জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে পারবি। মানে স্পোর্টসম্যানদের মধ্যে দেখো, ওরা যখন খেলার মাঠে খেলে, ওদের মধ্যে যতই বিভেদ থাকুক, ওরা একটা টিম হয়ে খেলে। তো এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হচ্ছে সহজভাবে কিভাবে মিশতে পারি, কারণ আমি মানুষকে মানুষ বলে গণ্য করি। তারা কটা ছবি করলো, কটা সিরিয়াল করলো, তাদের কত রিলসে ভিউ হলো, তার উপর তো নির্ভর করে না কোনো কিছু। আমি এমন দেখেছি অনেক পার্টিতে যে হয়তো সে যিনি এসছেন ঢুকেছেন, তিনি হয়তো অত বিখ্যাত নন, তাকে কেউ পাত্তা দিচ্ছে না, তাকে কেউ ছবি তুলছে না। তুমি জেনে রাখবে, তার কাছে গিয়ে কেউ কথা বলুক না বলুক, আই এম দ্য ফার্স্ট পার্সন, তাকে আমি কমফোর্টেবল করার চেষ্টা করবো, বিকজ আমিও এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। রাদার এই সিচুয়েশনটা আরেকজনকে ভুগতে না দিয়ে আমি যদি তাকে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, তাহলে এই ব্রেকটা, এই যে চেইন অফ মানে কি বলবো, চেইন অফ নেগেটিভিটিটা একটু ব্রেক হয়। আর এই জায়গা থেকে তোমাকে আমি বলি, এটাতে আমি পরেও আসতাম, যেটা হচ্ছে যে তুমি বললে না যে তুমি গিয়ে তাকে কমফোর্টেবল করার আড্ডা মারলাম, একটু গল্প করলাম, এই জিনিসটা, এই যে ফোমো যেটা অনেকের হয়, যে মানে কেউ আমাকে দেখছে না, কেউ আমার সঙ্গে কথা বলছে না। আমরা নতুন প্রজন্মকে দেখছি যে তারা অনেক সময় ড্রাস্টিক স্টেপ নিচ্ছে, তারা অনেকে তো সুইসাইড পর্যন্ত করছে, যে আমার রিলসে ভালো ভিউ নেই, আমার মিলিয়নস হচ্ছে না, এটা ওটা, অদ্ভুত অদ্ভুত কারণে আজকে দেখি আমরা মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। তো এইটা তোমাদের তো সাফল্য এই জায়গায় যে তোমাদের তো সাস্টেইন করেছো তোমরা এতগুলো দিন। এবার আমার রিলসেও তো ভিউ হয় না, আমার ইনস্টাগ্রামের ফলোয়ার্স খুবই কম, আমার ফেসবুকে কটা, অনেক সময় আমার এই লাস্ট একটা ছবিতে 10,000 লাইক হয়েছে, আবার একটা ছবিতে 160 লাইক হয়েছে। তো কি করবো আমি কি করতে পারি তার জন্য? আমরা তো আর লোককে গিয়ে বলতে পারি। আমাকে আমার বন্ধু লাইক করে, তো আমাকে আমার মা বাবা লাইক করে, আমাকে অতনু লাইক করে, আপনাদের মধ্যে কিছু কিছু লোক তো লাইক করে আমাকে, সবাই না লাইক করতে পারেন। কিছু লোক হয়তো ট্রোল করবে যে বুড়ি বয়সে এইসব জামা পড়েছে, বড় বড় জ্ঞান দিচ্ছে, কি করেছে, কিছুই তো করতে পারেনি, সিরিয়ালে তো ভিলেনের রোল করে, আর তো কয়েকটা ছবি দয়া করে নিয়েছে। এরকম লোক আছেন, বলুন, ওয়েলকাম। কারণ আপনাদেরও তো ফ্রাস্ট্রেশনটা কোথাও বার করতে হবে। তো ইটস এ নাইস মিডিয়া, আপনি বার করুন। আরেকটা অপশনও আছে, সাইকিয়াট্রিস্টের কাছে যান, সুস্থ হন, প্রশংসা করুন, লোককে ভালো ভালো জিনিস বলুন, সবকিছুর মধ্যে। কিন্তু আমরা ফ্রাস্ট্রেটেড নই, আমরা যেমন ছিলাম তেমনই, আমি সবকিছুর মধ্যে ভালো পাই। আমি একটা ট্রোল যে করে, তার মধ্যে আমি সেদিনকে দেখলাম, আমি একটা ফুল স্লিভ শার্ট পরে একটা ছবি দিয়েছি, একটি বাচ্চা ইয়াং ছেলে, সে আমাকে আমার দেহ পার্টস নিয়ে কোনো একটা নোংরা মন্তব্য করেছে। আমি ভাবলাম নিশ্চয়ই ছেলেটার বেড়ে ওঠাটা খুব একটা, ও মহিলাদের সঙ্গে মেশেনি, ও হয়তো মহিলাদেরকে মহিলাই ভেবেছে, একটা আলাদা স্পিসিস।
বন্ধু ভাবতে পারেনি, বোন ভাবতে পারেনি, মা ভাবতে পারেনি, কলিগস ভাবতে পারেনি। তো আমি আর কোনো কিছু ওর সঙ্গে তর্ক করে তো কোনো লাভ নেই। ওর বেড়ে ওঠাটা আশেপাশে তারাও তো সমান দায়ী। তো আমার তার প্রতি করুণা হয়েছে, আমার কষ্ট হয়েছে তার প্রতি। এবার দেখো, হয়তো আমি তাকে তো বলতে পারি না ভাই তোর কি প্রবলেম বল, সেটা আমার কাজ নয়। কিন্তু আমি বলি, যেমন আমি দেখি সমস্ত অভিনেতা অভিনেত্রীদের, ভাবো কেউ একজন সিনিয়র অভিনেত্রী একটি রিলস করেছেন, তাদের দেখে কেউ বুড়ি এই ওই, আরে অ্যাপ্রিশিয়েট হয়েছে এখন, এগুলো ট্রেন্ড হয়েছে, অ্যাপ্রিশিয়েট কর। তো আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে যেখানে 30 বছরে একটা মহিলাকে কবর খুঁড়ে মোটামুটি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেখানে একজন মহিলা, তার বয়স 50-এর ওপর, সে স্লিভলেস পরে, কোনো কদর্য না, সে নিজের মনের খুশিতে নাচছে গাইছে, কিছু একটা ভালো করার পর, কারোর ক্ষতি তো করছে না একদমই। হ্যাঁ, কাউকে রেপ তো করছে না, কোনো তছরূপ টাকা তো তছরূপ করছে না, কারোর ক্ষতি তো করছে না। তুই অ্যাপ্রিশিয়েট, আচ্ছা ঠিক আছে অ্যাপ্রিশিয়েট করতে পারছিস না, চুপ করে থাক। আমি বলছি কি, আমার আরেকটা জিনিস বহু মহিলাও করে অ্যাকচুয়ালি, আমার মনে হয় ভালো জিনিসকে অ্যাপ্রিশিয়েট করা বা সবকিছুর মধ্যে ভালো খোঁজাটা একটা আর্ট, and everybody can't be an artist. খুব সুন্দর করে বললে। আমি আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করব, যে এই যে টেলিভিশন, হ্যাঁ, টেলিভিশন তো তোমাকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে নিশ্চয়ই, স্বাভাবিকভাবে, মানে এটা শুধু তোমাকে নয়, যারা সবাইকে, প্রচুর হ্যাঁ। ছবিও করেছেন হ্যাঁ, তারাও টেলিভিশন থেকে যে রিচ পেয়েছেন, আমাকে তবুও তো recently- আমাদের অনেক অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনকে অশ্রদ্ধা করেন, তারা বলে। এবং সেই অশ্রদ্ধার পরে আমি একটা টোটাদার ইন্টারভিউ করেছিলাম, টোটাদা হ্যাঁ। কিন্তু বলেছিলেন যে টোটাদা টেলিভিশনের ছোট যে মানুষ। ট্যালেন্ট রয়েছে সেটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই, কারণ ওই রকম ভাবে ওই হাতে স্ক্রিপ্ট পেয়ে ওই টাইমে মুখস্থ করে যাচ্ছে। আসলে টোটাদা যেই সময় ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তখন টেলিভিশনের বোধহয় স্বর্ণযুগ ছিল। আমরা কি সব টেলিভিশন দেখেছি, আমরা যখন 13-12, একদম সুবর্ণলতা, সুমিত্রা মুখার্জি, সুবর্ণলতা, আচ্ছা তারপরে কলকাতা কলকাতা, মানে মানে কারা কারা কাজ করেছেন, মানে মানে অসাধারণ অসাধারণ। মানে তখন তো মানে রবি ওঝা ওই সময়টা টেলিভিশনের ওরে বাবা। আরেকটা কথা হচ্ছে, দেখো সোজা কথা সোজাভাবে মানতে হবে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি রিজিওনাল ইন্ডাস্ট্রি, এটাতে ছবি খুবই ভালো হয়, ছবি আমাদের ডিরেক্টরসরা প্রচন্ড ট্যালেন্টেড, কিন্তু যেহেতু মার্কেটটা একটু কম, সাউথ ইন্ডিয়ার মতন নয়, সুতরাং আমাদের বেশিরভাগই নির্ভরশীল আমরা টেলিভিশন ইন্ডাস্ট্রির উপরে। আমি বলছি টাকাটা রোল করে, রোল করাটা। আমি চাই যুগ যুগ টেলিভিশন ইন্ডাস্ট্রি আরো ফুলে ফেপে বাড়ুক, টেলিভিশন ইন্ডাস্ট্রির লোকজনরাও ছবিতে কাজ পাক, ছবির লোকজনরাও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ করুক, এবং এটা যেন একটা গোটা ইন্ডাস্ট্রির মতন থাকে। ওই তুমি টেলিভিশন, আমি ফিল্ম, তুমি যাত্রা, আমি নাটক, ওটা যেন না হয়। আপনি একজন অভিনেতা অভিনেত্রী, আপনি একজন শিল্পী, আপনি শিল্পের সব মিডিয়ামকে শ্রদ্ধা করতে আপনি বাধ্য, আপনি বাধ্য। ইটস ইয়োর বেসিক এথিক্স। যেমন ওথ নেয় ডাক্তাররা, যেমন একটা গরিব রোগীকেও আমি চিকিৎসা করব, একটা বড়লোক রোগীকেও আমি চিকিৎসা করব, তার কাছে সবাই সমান। আমি হয়তো একটা বাজে উদাহরণ দিলাম, কিন্তু আমি এটাই বলছি, এটা আমার কাছে যাত্রাটাও খুব সম্মানের জায়গায়, কারণ যাত্রা আমি বছর করেছি। মানে আমি তোমায় বলছি, অতন ওর মতন টাফেস্ট মিডিয়াম পৃথিবীতে নেই। আমার হাত পা কাঁপতো রেগুলার শট মানে এতে আগে, এবং যাত্রা শিল্পীদের মানে আমি কাকলি দি, অনলদা, এদেরকে যখন আমি স্টেজে দেখেছি, যে এনার্জি, কাকলি চৌধুরী, আমি তো এনার্জির যে একটা ওই এনার্জি। শোনো, যারা প্রকৃত ভালো অভিনেতা অভিনেত্রী শিল্প মাধ্যমের লোক হবেন, তারা সবাইকে সম্মান করবেন, এটা তাদের মজ্জায় আছে, এটার জন্য তাদের কোনো নাটক করতে হয় না। এটা তুমি দেখো না, বড় বড় যে কোনো আর্টিস্ট, হ্যাঁ সবাই যারা সম্মান করেন তারা বড় আর্টিস্ট হন বলে আমার মনে হয় না, কিন্তু বড় আর্টিস্ট মাত্রই তারা হাম্বল হন। তুমি বড় বলতে তুমি টাকা পয়সার কথা আমি বলছি না, বা রিলসে কটা ভিউ আমি সেটাও বলছি না, মানে দর্শকরাও যথেষ্ট ইন্টেলিজেন্ট, তারা জানেন আমি কাদের কথা বলছি। আর এই যে একদম তোমার একটা কেরিয়ার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি তোমাকে সফল অভিনেত্রী বলবো, কারণ দেখো তুমি এটা বিনয়, তুমি বলবে যে না আমি সফল, তো ওই যে বললাম যে তোমার চরিত্রের গন্ধ বাইরে পর্যন্ত ছড়িয়ে আছে, তো সেখানে সেই আমি সফল অভিনেত্রীর জায়গা থেকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, যে যেহেতু তোমাকেই এটা জিজ্ঞাসা করছে, কারণ তুমি খুব মানে সরাসরি কথা বলতে পছন্দ করো। অনেকের হয়তো মনে হয় যে আমার নিজেকে যখন আয়নার সামনে দাঁড়িয়ে কিছু প্রশ্ন করি, আমার মনে হয়েছে যে আমার কিছু পদক্ষেপ
আমার ঠিক ছিল না। হ্যাঁ আর কেউ কেউ সেটা বলতে পারেন না, তারা হয়তো জানেন কিন্তু তারা সেটা বলেন না, যে তারা বলেন যে না আমি আমার তরফ থেকে কখনো ভুল কিছু করিনি, এটা অনেকে বলেন। তোমার কি মনে হয়? দেখো আমি প্রথমেই বলেছি যে আমার জীবনে যেটা ফেলিয়ার আছে সবারই থাকে, আমার কেন পৃথিবীর শ্রেষ্ঠ মানে সফল মানুষদেরও আছেন, তার জন্য আমিই দায়ী, যে কারোর দায় নয়, এর জন্য এটা হয়নি, ওর জন্য সেটা হয়নি, ও আমায় সেদিন এটা বলেছিল। যেটা তোমার আছে ডেস্টাইন সেটাই হবে, ওটাই হওয়ার কথা ছিল, ওটা হয়েছে বলে আজকে আমি এখানে বসে আছি, ওটা হয়েছে বলেই আমার যা যা জার্নিটা ওটাই আমাকে কমপ্লিট করার কথা ছিল। তবে তুমি যদি পার্টিকুলারলি বলো তাহলে হয়তো একটু নিজের ব্যাপারে অ্যানালিসিস করতে হয়, যে প্রাথমিক যখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি আমি হয়তো ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম না। আমি মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড মানে হচ্ছে মানে কথা কেরিয়ার ওরিয়েন্টেড ছিল না, অ্যাক্টিং ওরিয়েন্টেড ছিলাম, রাদার ভালো কাজ করতে পছন্দ করতাম, কিন্তু পিআরটা করিনি, অতটা করিনি। হ্যাঁ যেটা সত্যি করিনি সেটা করিনি। লবিতে থাকিনি, সেটা এখনো থাকো না? না আমি কোনো লবিতে থাকিনি। আর দেখো আমার লবিতে থাকা নিয়ে কোনো বন্ধু বান্ধব, ভাও তুমি আজকে একটা প্রডিউসার, তোমার সঙ্গে যদি আমি 5টা কাজ করি লোকে হয়তো বলতে পারে ও অতনুর লবির লোক, কিন্তু সেটা তো তুমি তোমার বন্ধু ছিলেই, হ্যাঁ বা আছোই। তুমি যদি আমাকে 5টা ছবিতে নাও তুমি আমার বন্ধুই থাকবে। তো ওটা যদি তুমি লবি বলো তাহলে আমার কোনো আপত্তি নেই। আর লবি মানে যদি বন্ধুত্ব হয়, আড্ডা হয়, একসঙ্গে ভাবনা চিন্তা হয়, একসঙ্গে একটা গড়ার প্রচেষ্টা হয়, সেই লবিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু লবিতে যদি লবির উদ্দেশ্য যদি অন্য কিছু হয়, অন্য মানুষকে কাঠি করা, অন্য মানুষকে উঠতে না দেওয়া, সেটাতে আমি নেই। আর আবার বলছি সেটা নিয়েও আমার কোনো আফসোস নেই। আমার যেটুকু পাওয়ার আমি পাবো, সেটা লবি থাকলেও পাবো, না থাকলেও পাবো। আমার যদি পাওয়ার থাকে এই ছবিটা আমাকে বাড়ি থেকে ঘুম থেকে ডেকে তুলে এনে দেবে, কারণ এটা আমার প্রিডেস্টাইন, এটা আমার কপাল। মানে কাঞ্চনাদি যেটা বলতে চাইছে, যেটা হওয়ার সেটা হবে। সেই লবিতে কাঞ্চনাদি, আমি তোমাকে একটাই কথা বলছি, আমি একজনের থেকে একটা কাজের অফার পেয়েছি, আমার তার সঙ্গে কোনো হাই হ্যালো নেই, আর সে যদি আমার পাশ দিয়ে চলেও যেত আমি কিন্তু তাকে চিনতে পারতাম না, অথচ সে কিন্তু বেশ ভালো কাজ করছেন। তিনি আমাকে নিজে ডেকে ফোন করে কাজের অফার দিয়েছেন, আমি এখন কিছুই বলবো না, আমি নিজে ডেকে কাজের অফার দিয়েছেন, কারণ তিনি মনে করেছেন দিয়েছেন। এবার অন্যরা কেন মনে করেননি, সেই মনে করার পেছনে কারা দায়ী আছে, কারো এটা নিয়ে আমি ভাবতে পারবো না। বাবা আমার অনেক জীবনে কাজ আছে, আমি এটা নিয়ে ভাবতে পারবো না। ওর থেকে একটা ভালো ছবি দেখে নেবো, ওর থেকে একটা ভালো আমি দেখাবো, আমি খুব ইন্টেলেকচুয়াল, আমি দেখাবো আমি খুব বড় শিল্পী, অথচ সারাক্ষণ ভেতরে একটা ষড়যন্ত্রের গন্ধ নিয়ে আমি বসে থাকবো, আমি তো অরঙ্গজেব হয়ে যাবো, আমি আর শিল্পী কোথায় হবো? দর্শকরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমাদের এখানে এইরকম একটা লবিও কাজ করে, যেটা কাঞ্চনাদি খুলে বললেন না, আমি সেটা বলে দিচ্ছি যে এরকম কিছু লবি কাজ করে যেখানে সেই চরিত্রে কেউ না গেলেও সে সেই চরিত্র করবে। তুমি এই লবিতে নেই। আমি এই লবিতে নেই। আর লবিতে আমি লবি নিয়ে নিন্দাতেও নেই, আমি লবি নিয়ে প্রশংসাতেও নেই, আমি বন্ধুত্বে আছি, আমি ভালোবাসায় আছি, আমি পজিটিভিটিতে আছি। সেটা লবির লোকজনকেও আমি ভালোবাসি, যারা লবিতে নেই তাদের ভালোবাসি। এন্ড অফ দ্য ডে আমার জার্নিটা যেন ভালোবাসা পজিটিভিটি দিয়ে হয়, ওখানে দেয়ার ইজ নো স্পেস ফর নেগেটিভিটি। আমাকে কেউ ছবি থেকে বাদ দিচ্ছে, শান্তি দে। আমাকে কেউ ছবিতে নিচ্ছে, ও ওয়াও থ্যাংক ইউ সো মাচ, অনেক আদর। আমাকে কেউ কাঠি করছে, নে কর, কাঠি না গোটা বাঁশঝাড় নিয়ে পেছনে বসে থাক, তুই শান্তি পেয়েছিস তো? তারপরে তো একটা আছে, ওখানে আমার তোমার কিচ্ছু নেই, ওইখানের সঙ্গে হিসেব হয়। তুমি ভাবো একটা লোকের উপকার করছো, তুমি সে লোকটা তোমাকে পেছনে ছুরি মারছে, এটা সাধারণ খুব নর্মাল। আরে ওটা তো আপনার আমার মধ্যে নয়, ওটা তো ওপরের মধ্যে। তুমি ভগবান নাই মানতে পারো, তুমি এনার্জি মানো, একদম। ভগবান অনেকে মানে না, এনার্জি মানে। তো নিউটনের এনার্জি ঠিক বললাম কিনা আমি জানি না, যা দেবে তাই আসবে, উপরে ছুড়লে তাই আসবে। তো যেটাতে শান্তি পান সেটা করুন, আমি আমার জায়গায় ঠিক আছি। আর একদম শেষ প্রশ্ন তোমাকে আমি করব, যে এটা করতে হয়, দেখবে সবাই আমরা করি এটা, যে
তোমাকে করাটা খুব বোকা বোকা, তাও বলছি যে আজ থেকে এই ধরো এখন 2025, 5 বছর পর 2030 নিজেকে কোথায় দেখছো? ও আচ্ছা, ওই ব্যাপার। হ্যাঁ, আমার ওটা ভাবা আছে। হ্যাঁ, ওটা ভাবা আছে। মানে কাজ তুমি কি একটা ছবি নিজে বানাবে বলো তো? আই ডোন্ট থিঙ্ক সো যে আমি এখন এই মুহূর্তে ওটা ভাবনার জায়গা আছে। আমি একটা ছবি বানাবো, সেটা আমার নিজের জীবনের একটা ছবি বানাবো, মানে ডিরেকশন নয়, আমার লাইফের একটা ছবি আমি দেখতে পাই, যেটা আমি 5 বছর পর যে লাইফটা দেখতে পাই, যেটা সারাউন্ডেড বাই নেচার, সারাউন্ডেড বাই গুড পিপল, মেবি ফিউ বাট গুড পিপল, সারাউন্ডেড বাই পজিটিভ আড্ডা, পজিটিভ কথা। আর জীবনে এত স্ট্রাগল করেছি না অতনু, এত স্ট্রাগল করেছি যে আমার মধ্যে না আর ওই নেগেটিভিটি নেওয়ার ক্ষমতা নেই। এত স্ট্রাগল করেছি, আবার বলছি ওইগুলো আলোচনা আমি করতেও চাই না। তার কারণ হচ্ছে আমার এখন যে বয়সে আমি এসেছি, যে আমার আর সমস্যা নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। আমার এখন মনে হয় তুমি সলিউশন বলো। অভিনেত্রীদের বয়স হয় নাকি? হয় না, আমি বলছি মানে আমি মেন্টাল এজ বলছি, আমার তো এমনি 18 বছর, সেটা ছেড়ে একদম। তো যাই হোক, আমি সেটাই বলছি যে আমি নেচার দ্বারা পরিবেষ্টিত থাকতে চাই। আমি চাই যে আমি পৃথিবীর অনেক জায়গা ঘুরি, অনেক ইন্টারেস্টিং মানুষের সঙ্গে মিশি, অনেক অ্যানিমালসদের রেস্কিউ করি, অনেক ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি, মিনিংফুল কাজের, অনেক ভালো আড্ডা মারি, যাতে যেদিন আমি চলে যাব সেদিন আমার মনে হয় না হয়ে গেছে, চলো এবার নতুন জার্নি শুরু করি। মানে ওই আমি কমপ্লেন করতে চাই না। দেখো আমার লাইফে কি কমপ্লেন হয় না? আমার তো হয়, অসুবিধা মাঝে মাঝে হয় কমপ্লেন। আমি একটু গজগজ করি, আমার হাজবেন্ডকে বলি, আমার মাকে বলি, কি আমার খুব ক্লোজ কিছু বন্ধু দেখলি এটা হলো, তারপরে কিছুক্ষণ পরে বলি ও বাবা আর বেশিক্ষণ আমি ভালো লাগছে না, চলতে এটা নেটফ্লিক্সে ভালো ছবি দেখিনি, আর আমার কুকুরদের সঙ্গে খেলে নি। আমার মনে হয় যে এইগুলো আমাকে বাঁচিয়ে রেখেছে, ভালো ছবি, ভালো থিয়েটার। আর একটা কথা আমাকে একজন শিখিয়েছিল, যা কিছু হবে তার জন্য থ্যাংক ইউ সো মাচ বলবি, যা কিছু হবে। আমি না ওটা খুব বোকা বোকা লেগেছিল আমার প্রথম দিন শুনে, যে আমার একটা কাজ চলে গেছে আর আমি বলবো থ্যাংক ইউ সো মাচ, মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে, এটা কি করে বলতে পারি। এখন তো মনে হয় একটা যদি আমার কাছ থেকে কেউ ব্যাক স্ট্যাবিং করে, তুই শান্তিতে পেয়েছিস তো, চল থ্যাংক ইউ সো মাচ, ভালো থাক, এটাও আমার গুড কর্মা তোর প্রতি, তোকে শান্তি দিয়ে দিচ্ছি। সো দেয়ার ইজ নো নেগেটিভিটি। আমি কাজ যদি আরো 10টা ছবি করি, আই উইল বি ভেরি হ্যাপি। 10টার জায়গায় 5টা করলে আমার জীবন থেমে যাবে না। কারণ পৃথিবীর সব থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষের সব থেকে বেশি ফিল্মফেয়ার বেস্ট নায়িকা হিসেবে পেয়েছেন মীনা কুমারী, এবং তিনি শেষ জীবনে একাকিত্বে, নিঃসঙ্গতায়, চোখের জল ফেলতে ফেলতে হসপিটালে বিনা চিকিৎসায় মারা গেছেন। ওনার বডিটা নেওয়ারও কারোর টাকা দেননি, নার্গিসজি গিয়ে ওনাকে টাকা দিয়ে বডিটাকে ছাড়িয়েছেন, এবং পরবর্তীকালে ওনারই নামে যে স্টুডিওটা ছিল মীনা কুমারীর নামে, সেটা 200 কোটি টাকায় বিক্রি হয়েছে। এই তো জীবন। ফিল্মফেয়ার গুলো কি হলো? তার থেকে যদি নিজের জীবনের ভালো থাকাগুলোতে ইম্পর্টেন্স দেওয়া যায়, জীবনটাকে বেঁচে নেওয়া যায়, ছবিও করব, সিরিয়ালও করব, থিয়েটারও করব, গসিপও করব, পিএনপিসি করব, কিন্তু কোনোটা থেমে গেলে তার জন্য হয় হয় আমার এই হলো, আমার এই হলো, এই করেছে, অত টাইম নেই, একদমই টাইম নেই। আর যেটা হচ্ছে সব থেকে বড় কথা, যে একবার এই এপিসোডটা তো আপনারা দেখছেন, আর কোথায় কোথায় কাঞ্চনাদিকে দেখবেন একবার তুমি বলে দাও নিজের মুখে। আমার কিছু আমার ছবির কিছু কথা চলছে, কিন্তু আমি না এখন আর কাউকে বলতে চাই না। আমাকে বলেছে যতক্ষণ না হবে ততক্ষণ বলেও লাভ নেই, কারণ তখন মনে হবে যদি শেষ মুহূর্তে কিছু আবার যদি হয়ে যায়, অনেক রকমের ব্যাপার থাকে বাবা। এবার একটুখানি আর তখন আর আমি তো ভিকটিম কার্ড খেলতে পারি না, তখন আর ওইটা নিয়ে গজগজ করতে পারবো না। তো যেটাতে দেখবেনই একদম শিওর আর কি, সেটা হচ্ছে খাঁচা বলে একটি ছবি, যেটা রজতাভ দত্ত, মীর, আমি, আমাদের একজন ইউটিউবার আছেন মৃন্ময় করেছেন। এটা হিউম্যান ট্রাফিকিং নিয়ে খুব ইন্টারেস্টিং চরিত্র অনির্বাণ করেছে, যে ও অভাগী করেছিল তাদের ছবি। কালামদা কাটছেন ওটা, ছবিটা যে দেবের সব ছবি কাটেন, বা খুব ভালো এডিটর যিনি। তো ওটা নিয়ে আমি খুব এক্সাইটেড। ওটাতে খুব ডার্ক আর ইন্টারেস্টিং চরিত্র। হেমা মালিনী বলে একটি ছবি করেছি, তুমি জানো, ওটাতে খুব ইন্টারেস্টিং। মফস্বলের মেয়ের চরিত্র, আমাদের মফস্বলের মেয়েদের
কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে শিবুদের ছবিটা করছি, ভানুপ্রিয়া ভূতের হোটেল। আচ্ছা, তারপরে আরেকটা কোন ছবি, ও কপাল বলে আমি একটা ছবি করেছি রাজ শুভেন্দু ঘোষের, যেটা দুটো নতুন ছেলে মেয়ে এবং আমি, আর দিশারি আসানসোল বার্নপুরের দিশারি নাট্য গ্রুপ, যেটা বহুদিনের, তার অসাধারণ অভিনেতারা কাজ করেছে। এবং ছবিটা নিজে আমি এখনো পর্যন্ত 3-4 বার দেখা হয়ে গেছে, যেহেতু ক্লোজ ডোরে। তো আমার নিজের পড়তে খুব ভালো লেগেছে এবং মানে আমার মনে হয় দর্শকদের বেশ মজার লাগবে। আর পিএস গ্রুপের আরেকটা ছবি করেছি খোঁজ বলে, পিএস মানে যারা প্রদীপ চোপড়া পিএস গ্রুপ, ওটা হিন্দিতে ছবিটা, মানে অনসাম্বল ক্যারেক্টার, সেটাও করেছি। আর জয়দীপ দা, মানে আমাদের একেন বাবুর জয়দীপ দার একটা বিবি বক্সি বলে একটা সিরিজ আছে, ফ্রাইডেতে আসছে, তাদের ভীষণ মজার কাজ করেছি আমি কদিন আগেই। আমার খুব পছন্দের মানুষ, ভালো ডিরেক্টর এবং স্পেশালি ভীষণ ভালো একজন মানুষ, ভীষণ সহজ, আর যা ভালো অ্যাক্টর, অসাধারণ অ্যাক্টর। আর আই এম থ্যাঙ্কফুল টু শিবুদা অ্যান্ড জিনিয়া অ্যান্ড অরিত্র। আমি এটা বলতে চাই, এটা মন থেকে বলছি, কারণ আমি তো কাউকে ওইসব আলাদা করে কোনো রকম তেলবাজি করাটা আমার না, কারণ ওরা, আমি তো জীবনের প্রথম কাজই উইন্ডোজ থেকে শুরু করেছি, টিভির আমল থেকে। তো ওরা আমাকে ভানুপ্রিয়া ভূতের হোটেলে একটা অসাধারণ মজার ক্যারেক্টার দিয়েছেন। তো আমার মনে হয় অনেকদিন বাদে আমার কমেডি ছবি করার একটা যে গোপন ইচ্ছাটা ছিল, সেটা ওনারা বুঝেছেন, আমাকে পূরণ হচ্ছে। এবং এটা স্পেশালি জিনিয়া লিখছে, তো আমি খুব এক্সাইটেড। বেশ, তাহলে আপনারাও সব শুনলেন এইগুলো। আর টেলিভিশন তো আছেই, আমি টেলিভিশনে খুব তাড়াতাড়ি ফিরছি, কারণ টেলিভিশন আমার অক্সিজেন, টেলিভিশন আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেন গীতা এলএলবি বা জগৎরাত্রিতে আমাকে দেখা যাচ্ছে না, বহু লোক প্রশ্ন করেন। আমি বলি কি, কেন দেখা যাচ্ছে না আর ওইটা ভুলে যান, এবার কোথায় দেখা যাবে সেটা ভাবুন, সেটা কিছুদিনের মধ্যেই জানা যাবে। কারণ আমি কোনো নেগেটিভ আলোচনা করতে চাই না, আর আমি শুধু পজিটিভ আলোচনা করতে চাই। আর আমরা চাই আপনারাও আমার থেকে কিছুটা পজিটিভিটি পান, নতুন কিছুর জন্য আপনারা অপেক্ষা করুন, যেমন নতুন দিন, সামনে পুজো আসছে, সব মিলিয়ে। আর এইখানে আপনারা শুনে নিন, আপনারা লিস্টটা বানিয়ে রাখুন, সেগুলো সব এক এক করে দেখতে হবে। অনেক ভালো ভালো ছবি আসছে, সিরিয়ালও তো অবশ্যই আসছে, প্লিজ দেখুন, সবাই দেখুন। আমাদের মতন অভিনেতাদের তো আপনারাই বাঁচিয়ে রাখেন, নাহলে সেটা আপনারা রেখেইছেন, সেটা তো বোঝাই যায়। আর আমি কাঞ্চনাদিকে যেটা বলবো, কাঞ্চনাদির কথা সূত্র ধরেই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। ও ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। দেখেছেন, একেই বলে তুখর সাংবাদিক। না, আমি এটা লাস্টে বলতাম, কিন্তু তুমি যখন বলেইছো, তাহলে আমাকে তো তোমার কথাতে আসতেই হয়। আর দিদি আপনারাও করবেন, কিন্তু যা হবে একটা ভালো, যদি একটা ভাবুন, একটা ভালো চা খেলেন, একটু মনে মনে যায় থ্যাংক ইউ সো মাচ। কারণ আপনি জেনে রাখবেন, আমার এরকমও দিন গেছে যে আমার পকেটে 10 টাকাও নেই, যে আমি চা খাবো কি খাবো না ভাবছি। হয়তো লোকে এটা শুনলে অবাক হয়ে যাবে, তারপরের দিনই আমার পকেটে অনেক টাকা চলে এসেছে, কিন্তু সেই দিনটা আমার কাছে আমাকে বুঝিয়েছে যে 1 কাপ চায়ের মূল্যও কত টাকা। সো অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে এতক্ষণ দেখলেন, সেজন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আরো এরকম এপিসোড আমাদের আসছে, দেখতে থাকুন। আর কাঞ্চনাদিকে তো আপনারা ভালোবাসা দেবেন, সঙ্গে সঙ্গে আমাদেরও একটু ভালোবাসা দেবেন। নমস্কার।